নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ এমন এক ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে চলেছি যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভারতের ইতিহাসের অন্যতম শক্তিশালী প্রধানমন্ত্রীকে কি সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশ্বের তথাকথিত ডিপ স্টেটের কোনো ভয়ঙ্কর চাল? রাজস্থানের পচপদ্রাই ভারতের এনার্জি ফিউচারের এক বিশাল স্তম্ভ। ৮০,০০০ কোটি টাকার রিফাইনারি উদ্বোধনের ঠিক কয়েক ঘন্টা আগে যখন দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, তখন প্রশ্ন জাগে, এটা কি শুধুই দুর্ঘটনা? একই মাসে বিশ্বের ৫টি ভিন্ন মহাদেশে ৭টি প্রধান রিফাইনারিতে একই কায়দায় বিস্ফোরণ। এটা কি গ্লোবাল এনার্জি ওয়ারের শুরু? আজ খবরের কাগজের হেডলাইন থেকে ইন্টেলিজেন্স রিপোর্ট পর্যন্ত সবটা ছিঁড়ে খুঁড়ে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন এক গদ্দারির কথা বলবো যা হয়তো ভারত এখনো কল্পনা করেনি। বন্ধুরা, মূল বিষয়ে ঢোকার আগে আপনাদের একটা দৃশ্য কল্পনা করতে বলবো। রাজস্থানের বাড়মের জেলায় পচপদ্রা এলাকা, চারিদিকে সাজো সাজো রব, নিশ্ছিদ্র নিরাপত্তা। কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং আসছেন দেশের অন্যতম আধুনিক এবং স্ট্র্যাটেজিক এনার্জি হাব উদ্বোধন করতে। এর নাম HRRL বা রাজস্থান রিফাইনারি। উদ্বোধনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আধিকারিকদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। কিন্তু ঠিক তখনই উৎসবের পরিবেশ নিমেষের মধ্যে শ্মশানের নিস্তব্ধতায় ঢেকে যায়, যখন আকাশ কালো করে ওঠে আগুনের লেলিহান শিখা আর ঘন বিষাক্ত ধোঁয়ায়। এই হেডলাইনটা একবার ভালো করে দেখুন। মিডিয়া খুব সাধারণ একটা ব্যাখ্যা দিয়ে দায় সারল যে সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। কিন্তু আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তবে দেখবেন এখানে হাজারটা প্রশ্ন উঠে আসছে। এশিয়ার অন্যতম সুরক্ষিত একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, যেখানে ২৪ ঘন্টা আগে থেকে প্রধানমন্ত্রী আসার নিরাপত্তা প্রোটোকল বা SPG সিকিউরিটি বলয় কাজ করছে, সেখানে সাধারণ একটা সিলিন্ডার ফাটলো কী করে? ভারতের এত বড় একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট বা সম্পদের নিরাপত্তা কি এতটাই ঠুনকো যে একটা ছোট সিলিন্ডার পুরো প্রকল্পের উদ্বোধন আটকে দেবে? সবচেয়ে বড় টুইস্ট কিন্তু আগুনের ঘটনায় নয়, বরং তার পরবর্তী পদক্ষেপে। সাধারণ কোনো ফ্যাক্টরিতে আগুন লাগলে স্থানীয় পুলিশ বা ফায়ার সার্ভিস তদন্ত করে রিপোর্ট জমা দেয়। কিন্তু এই ঘটনায় তদন্তের রাশ কার হাতে গেল জানেন? হঠাৎ করেই সেখানে এন্ট্রি হলো NIA এবং খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দপ্তরের তুখোড় অফিসারদের। এখন আপনিই ভাবুন, সাধারণ কোনো শর্ট সার্কিট বা গ্যাস লিক হলে কি NIA তদন্তে নামে? কখনো না। NIA তখনই আসে যখন সেখানে ন্যাশনাল সিকিউরিটি বা দেশের নিরাপত্তার উপর বড়সড় কোনো আঘাতের সম্ভাবনা থাকে, কিংবা এর পেছনে টেরোরিজম বা নাশকতার গন্ধ পাওয়া যায়। এই আগুন কি সত্যি কোনো দুর্ঘটনা ছিল, নাকি ভারতের ক্রমবর্ধমান শক্তিকে রুখে দেওয়ার জন্য কোনো বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্র? এখন আপনাদের মনে হতে পারে এটা হয়তো রাজস্থানের একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা, কিন্তু বন্ধুরা, জিওপলিটিক্সের দুনিয়ায় কোইন্সিডেন্স বা কাকতালীয় বলে কিছু হয় না। যখন আপনি ডটস কানেক্ট করবেন তখন দেখবেন এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্যাটার্ন। আসুন আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই এবং দেখি এপ্রিল ২০২৬-এর ক্যালেন্ডার আমাদের কি অশুভ সংকেত দিচ্ছে। ১ এপ্রিল ১৪, ছত্তিশগড়। ভারতের ছত্তিশগড়ে একটি পাওয়ার প্ল্যান্টের বয়লার বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। সরকারি হিসেবেই ২৪ জন শ্রমিকের মৃত্যু হয়। একটি ক্রমবর্ধমান অর্থনীতির জন্য তার পাওয়ার সেক্টর হলো হার্টবিট, আর সেখানেই প্রথম আঘাত আনা হলো। ২ এপ্রিল ১৫, অস্ট্রেলিয়া। ভারত থেকে কয়েক হাজার মাইল দূরে অস্ট্রেলিয়ার ভাইভা এনার্জি রিফাইনারিতে একের পর এক রহস্যময় ব্লাস্ট হয়। মনে রাখবেন, অস্ট্রেলিয়া এখন কোয়াড এবং ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র, যারা চীনের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার। ৩ এপ্রিল ১৭, আমেরিকা। আমেরিকার কনসাস প্রদেশের সানফ্লাওয়ার পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ আগুন লাগে। লক্ষ্য করে দেখুন, কনসাস হলো ট্রাম্পপন্থীদের শক্ত ঘাঁটি, অর্থাৎ আমেরিকার ভেতরে যারা ন্যাশনালিস্ট ভাবধারায় বিশ্বাসী তাদের এনার্জি সাপ্লাই চেনকে টার্গেট করা হলো। ৪ এপ্রিল ১৮, রাশিয়া। ভলগা নদীর তীরে অবস্থিত রাশিয়ার অন্যতম বৃহত্তম সিজরান রিফাইনারিতে ড্রোন হামলা চালানো হয়। রাশিয়ার তেল
যখন ভারতের মতো দেশগুলোর প্রধান জ্বালানি উৎস হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই এই হামলা কোনো সাধারণ যুদ্ধ নয়, বরং এটি একটি গ্লোবাল ইকোনমিক ব্ল্যাকমেল। বন্ধুরা, একটু থামুন এবং ঠান্ডা মাথায় ভাবুন। এই সবকটি দেশ, ভারত, রাশিয়া, অস্ট্রেলিয়া কিংবা আমেরিকার ট্রাম্পপন্থী স্টেটগুলো, এদের মধ্যে মিল কোথায়? এরা সবাই কিন্তু বর্তমান গ্লোবাল জিওপলিটিক্সে ন্যাশনালিস্ট বা জাতীয়তাবাদী শক্তির দ্বারা পরিচালিত। এরা প্রত্যেকেই নিজেদের দেশের স্বার্থকে সবার আগে রাখে এবং কোনো বিদেশি মাস্টার বা ডিপ স্টেটের ইশারায় নাচতে অস্বীকার করে। এখন প্রশ্ন জাগে, যেখানে যেখানে লিবারাল বা বামপন্থী শাসন নেই, সেখানেই কেন বেছে বেছে রিফাইনারি আর পাওয়ার প্ল্যান্ট টার্গেট হচ্ছে? কেন কাতার, কুয়েত কিংবা ইউরোপের অতি লিবারাল দেশগুলোর এনার্জি লাইনে একটি স্ক্র্যাচও পড়ছে না? কেন আগুন শুধু সেখানেই লাগছে যেখানে সরকারগুলো দেশাত্মবোধ আর স্বনির্ভরতার কথা বলছে? আসলে আমরা এক অদৃশ্য তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এখানে আর প্রথাগত ট্যাঙ্ক বা মিসাইল নিয়ে যুদ্ধ হচ্ছে না। বর্তমান যুগের যুদ্ধ হলো এনার্জি স্যাবোটেজ। কোনো দেশের সেনাকে হারানোর দরকার নেই, শুধু সেই দেশের ইকোনমির মেরুদণ্ড অর্থাৎ এনার্জি লাইনকে ভেঙে দিন, দেশটা নিজে থেকেই হাঁটু গেড়ে বসে পড়বে। রাজস্থানের ওই কালো ধোঁয়া আসলে আমাদের অর্থনীতিকে শ্বাসরোধ করে মারার এক আন্তর্জাতিক চক্রান্তের ট্রেলার মাত্র। এবারে প্রশ্ন হলো, এই গেমটার আসল টার্গেট কি এবং কেন রাজস্থানের এই অখ্যাত পচপদ্রা রিফাইনারিকেই বেছে নেওয়া হলো? বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে ভারতের বর্তমান ভূরাজনৈতিক অবস্থানে। নরেন্দ্র মোদী ভারতের ইতিহাসে এমন একজন নেতা যিনি কোনো গ্লোবাল লবি বা তথাকথিত ডিপ স্টেটের রিমোট কন্ট্রোলে চলেন না। একটু ভেবে দেখুন, আমেরিকার আপত্তি সত্ত্বেও তিনি সস্তা দরে রাশিয়ার থেকে তেল কিনছেন, আবার অন্যদিকে ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন। এই যে ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি বা স্বাধীন পররাষ্ট্রনীতি, এটাই বিশ্বের স্বঘোষিত সুপার পাওয়ারদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তারা এমন একজন নেতাকে সহ্য করতে পারছেন না যে তাদের চোখরাঙানিকে তোয়াক্কা না করে ভারতের স্বার্থকে সবার ওপরে রাখে। এই নিউজ রিপোর্টটা একবার ভালো করে দেখুন। দেশের প্রথম সারির ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর কাছে ইনপুট ছিল যে রাজস্থানের এই অগ্নিকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পনা ছিল আরও ভয়াবহ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি ম্যাসিভ এক্সপ্লোশন বা বিশাল বিস্ফোরণ ঘটানো, মোদিজির সিকিউরিটি প্রোটোকল ভেঙে তার জীবনের ওপর আঘাত হানা। মনে করে দেখুন পাঞ্জাবের সেই ফ্লাইওভারের ঘটনা, যেখানে দেশের প্রধানমন্ত্রীকে 20 মিনিট খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছিল। মনে করে দেখুন বিহারের সেই র্যালির কথা, যেখানে একের পর এক বোমা ফাটছিল। বন্ধুরা, শত্রুরা খুব ভালো করেই জানে যে নরেন্দ্র মোদীকে রাজনৈতিক ময়দানে বা ভোটের বাক্সে হারানো অসম্ভব। তাই তারা বেছে নিয়েছে কেওয়াজ বা চরম বিশৃঙ্খলা সৃষ্টির পথ। রাজস্থানের এই রিফাইনারি শুধু একটা তেলের কারখানা নয়, এটি ভারতের এনার্জি সিকিউরিটির এক বিশাল স্তম্ভ। যদি সেদিন উদ্বোধনের সময় ওই পরিকল্পিত বিস্ফোরণ সফল হতো, তবে শুধু রাজস্থান নয়, গোটা ভারত আজ জ্বলত। দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতো, স্টক মার্কেট ক্র্যাশ করত এবং ভারত এক লহমায় 20 বছর পিছিয়ে যেত। আর ঠিক এটাই চাই বিদেশের কিছু অশুভ শক্তি এবং ভারতের ভেতরে মিশে থাকা সেই সব লিবারেল মুখোশধারী গদ্দাররা, যারা দেশের উন্নতির চেয়ে নিজের পকেট আর বিদেশি প্রভুদের তুষ্ট করাকে বেশি গুরুত্ব দেয়। এই ষড়যন্ত্র শুধু এক ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি ভারতবর্ষের উত্থানের বিরুদ্ধে এক যুদ্ধ। এবারে আসুন পর্দার আড়ালে গিয়ে দেখি এই বিশাল এনার্জি যুদ্ধের আসল খেলোয়াড় কারা। বন্ধুরা, বিশ্বে তেলের বাজার এবং তার দাম কোনো অদৃশ্য ঈশ্বর নিয়ন্ত্রণ করেন না, নিয়ন্ত্রণ করে গুটি কয়েক প্রভাবশালী লোক এবং তাদের তৈরি করা সিস্টেম। ভারতের মতো ক্রমবর্ধমান দেশ যখন রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কিনে নিজের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার চেষ্টা করছে, তখন আমেরিকার ভেতরে লুকিয়ে থাকা সেই ডিপ স্টেট বা অদৃশ্য শক্তিরা চরম অসন্তুষ্ট। কেন? কারণ ভারত তাদের তৈরি করা ডলার হেজিমনি এবং তেলের একচেটিয়া বাজার বা মনোপলিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যখন ড্রিল বেবি ড্রিল স্লোগান দেন, তিনি আসলে আমেরিকার অভ্যন্তরের সেই লবিকে সরাসরি চ্যালেঞ্জ জানান, যারা তেলের কৃত্রিম আকাল তৈরি করে সারা পৃথিবীকে ব্ল্যাকমেল করতে চায়। কিন্তু ভারতের ক্ষেত্রে ছবিটা আরও বড়। যখন রিলায়েন্স বা আদানির মতো ভারতীয় কর্পোরেট জায়ান্টরা বিদেশের মাটিতে তেলের খনি আর রিফাইনারিতে বড় বিনিয়োগ করছে, তখন পশ্চিমাদের কয়েক দশকের দাদাগিরি শেষ হতে চলেছে।
তারা ভয় পাচ্ছে যে ভারত যদি এনার্জি সেক্টরে স্বনির্ভর হয়ে যায় তবে তাকে আর কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। এই হেডলাইনটা খুব মনোযোগ দিয়ে দেখুন। একদিকে ইরানকে সরাসরি হিট করে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমানো হচ্ছে, আর অন্যদিকে ভারতের মতো নিরাপদ বন্ধুপ্রতিম দেশের প্রজেক্টেও রহস্যময় নাশকতা বা স্যাবোটেজ হচ্ছে। এই দুটি ঘটনাকে মেশালে কি দাঁড়ায়? লক্ষ্য একটাই, বিশ্ববাজারে তেলের দাম কৃত্রিমভাবে আকাশচুম্বী করা। এর সরাসরি প্রভাব কোথায় পড়বে জানেন? আপনার আর আমার পকেটে। তেলের দাম বাড়লে যাতায়াত থেকে শুরু করে সবজি, প্রতিটি জিনিসের দাম বাড়বে। এই আর্টিফিশিয়াল ইনফ্লেশন বা কৃত্রিম মুদ্রাস্ফীতি তৈরি করে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তোলাই হলো সেই ইনভিজিবল পাওয়ারদের প্রধান অস্ত্র, যাতে তারা যে কোনো দেশের সরকারকে অস্থিতিশীল করতে পারে। রাজস্থানের রিফাইনারিতে লাগা এই আগুন আসলে আমাদের পকেটে আগুন লাগানোর একটা সুপরিকল্পিত গ্লোবাল ব্লুপ্রিন্ট। এবার প্রশ্ন হলো, এনআইএ তদন্তের ঠিক কি উঠে আসছে? সূত্রের খবর অনুযায়ী তারা প্রতিটি ডিজিটাল ফুটপ্রিন্ট স্ক্যান করছে। রাজস্থান রিফাইনারির ভেতরের স্টাফদের কল রেকর্ড, সন্দেহজনক হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে শুরু করে ডার্ক ওয়েবে কোনো ক্রিপ্টো লেনদেন হয়েছে কিনা সব কিছু এখন আতশ কাচের নিচে। কিন্তু বন্ধুরা, সাধারণ ভারতীয় হিসেবে আমাদের মনে একটাই প্রশ্ন থেকে যায়, দিনের শেষে আমরা কি পাই? আমরা জানি কি হয়, বড় বড় তদন্ত শুরু হয়, মিডিয়া ট্রায়াল চলে, কিন্তু তারপর সময়ের সাথে সাথে ফাইলগুলো লাল ফিতের তলায় ধামাচাপা পড়ে যায়। উদয়পুরের কানহাইয়ালালের সেই নৃশংস হত্যাকাণ্ড মনে আছে আপনাদের? বাংলাদেশের হিন্দুদের উপর হওয়া বর্বরচিত অত্যাচার মনে আছে? আমরা সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন হাহাকার করি, মোমবাতি জ্বালাই, আর তারপর সব ভুলে গিয়ে আবার সেই বিনোদনের দুনিয়ায় ফিরে যাই। এই যে আমাদের শর্ট টার্ম মেমোরি লস, এটাই হলো এই নাশকতার মূল কারিগরদের সব থেকে বড় হাতিয়ার। চীন বা ইসরায়েলের মতো দেশ যদি হতো, তবে এই নাশকতার চেষ্টাকারীদের বা নেপথ্যের মাস্টারমাইন্ডদের খুঁজে বের করে জ্যান্ত পুঁতে দিত। কিন্তু ভারতের এই ঢিলেঢালা ডেমোক্রেটিক সিস্টেম বা গণতান্ত্রিক ব্যবস্থায় এদের বিরুদ্ধে চার্জশিট গঠন করতেই বছরের পর বছর কেটে যায়। মানবাধিকারের দোহাই দিয়ে এদের জন্য দেশের সর্বোচ্চ আদালতের দরজা মাঝরাতেই খুলে যায়। এই বিচার ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়েই শত্রুরা বারবার আমাদের বুকে আঘাত করার সাহস পায়। সব থেকে ভয়ঙ্কর বিষয় কি জানেন? আমাদের দেশের ভেতরেই এমন কিছু লোক আছে যারা নিজেদের বুদ্ধিজীবী বা লিবারেল বলে পরিচয় দেয়। তারা রাহুল গান্ধীর মতো নেতাদের সেই তথাকথিত জিহাদি নেক্সাস বা ভারত বিরোধী শক্তির সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত থাকতে দেখেও অদ্ভুতভাবে চুপ থাকে। তারা চায় ভারত অর্থনৈতিকভাবে দুর্বল হোক, ভারতের এনার্জি প্রজেক্টগুলো থমকে যাক, যাতে বিদেশি প্রভুদের সুবিধা হয় এবং তারা আবার ক্ষমতার মসনদে বসতে পারে। এদের কাছে দেশপ্রেমের চেয়ে দালালি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরা আসলে ঘুণ পোকা, যারা ভেতর থেকে ভারতকে কুড়ে কুড়ে খাচ্ছে। এনআইএ হয়তো প্রমাণ জোগাড় করবে, কিন্তু যতদিন না আমাদের সিস্টেম এই গদ্দারদের জিরো টলারেন্স নীতিতে বিচার করবে, ততদিন এই ইন্টারনাল থ্রেট বা অভ্যন্তরীণ বিপদ কাটবে না। পরিশেষে এটুকুই বলবো, রাজস্থানের আগুন শুধু একটা রিফাইনারিতে লাগেনি, এটা আমাদের জাতীয় আত্মসম্মানে আগুন লাগানোর চেষ্টা। রাজস্থান থেকে রোমানিয়া, কানসাস থেকে সুইজারল্যান্ড, এই যে আগুনের মালা গাঁথা হয়েছে, এটা আসলে একটা গ্লোবাল স্যাবোটেজ। শত্রুরা প্রস্তুত। তারা ভারতের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করার জন্য কোটির উপর অনুপ্রবেশকারী এবং কোটি কোটি টাকা খরচ করছে। তারা মোদিজির জীবনের ওপর আঘাত হানতে চায়, কারণ তিনি ভারতের উন্নয়নের পাহারাদার। আর যদি আমরা চুপ থাকি, তবে কাল আমাদের রিফাইনারি নয়, আমাদের বাড়ি জ্বলবে। আপনাদের কি মনে হয়, এনআইএ কি পারবে ষড়যন্ত্রের মাস্টারমাইন্ডদের খুঁজে বের করতে, নাকি আবারও ফাইল বন্ধ হয়ে যাবে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে এই সত্যটা সবার আগে পৌঁছায়। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।